নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে ভিগু নন্দী যে নারী আছে সেই নারী জ্যোতিষের আমরা কিছু প্রাথমিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বৃহস্পতি গ্রহ নিয়ে আমরা আলোচনা করব। তো সেখানে বৃহস্পতিকে এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে জীবকারক গ্রহ হিসাবে আমাদের দেখা হয়েছে। তো যে কোনো চার্টের ক্ষেত্রে আমরা একটা বোঝানোর জন্য একটা চার্ট নিয়েছি, যেখানে আমরা বৃশ্চিক লগ্ন দেখিয়েছি এবং সেখানে আমরা রাশি হিসেবে আমরা কন্যা রাশি সেটিকে আমরা পেয়েছি। তো এখন ঘটনা হচ্ছে কি, যে বৃহস্পতিও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ, এই ভিগু নন্দীর নারী অ্যাস্ট্রোলজিতে এই বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ হিসেবে আমরা ধরি। এই চারটির ক্ষেত্রে বৃহস্পতি কোথায় আছে না, সিংহ রাশিতে আছে। সিংহ রাশিতে বৃহস্পতি আছে। তো বৃহস্পতি কিন্তু এখানে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী জীবকারক গ্রহ, কারণ বৃহস্পতি নারী জ্যোতিষ মতে আমাদের প্রাণবায়ুর কথা বলে। তো প্রাণবায়ু মানে এখানে অক্সিজেন প্রদান করে, যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। পুরুষের কুণ্ডলী বা মহিলার কুণ্ডলী সবার ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতিকে আমরা জীবকারক গ্রহ হিসেবে ধরব। তাহলে বৃহস্পতি আমাদের এখানে একটা জীবকারক গ্রহ হিসেবে আমরা এখানে দেখব। তো এবার আমরা চলে আসবো কি, যেহেতু আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বৃহস্পতিকে আমরা এখানে জীবকারক গ্রহ হিসেবে ধরছি, তো সেই হিসাবে আমরা এই ভিগু নন্দী নারী অনুযায়ী লগ্ন যেমন আছে থাকছে, আমরা এই বৃহস্পতিটাকেও কিন্তু আমরা প্রথম ঘর হিসাবে আমরা আমাদের ক্যালকুলেশন এগিয়ে নিয়ে যাব। কারণ এটা প্রাণবায়ুর কথা বলে, কারণ প্রাণবায়ু ছাড়া কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু থেমে যাবে। তো সেই জন্য বৃহস্পতি যেহেতু আমাদেরকে প্রাণ প্রদান করে, তাই বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ। সেই হিসাবে এটিকেই আমরা প্রথম ঘর হিসাবে ভিগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বিভিন্ন ঘটনার কথা বলতে পারি। গ্রহের সঙ্গে গ্রহের যে সম্পর্ক অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি। লগ্ন রাশিরও বিচার করার প্রয়োজন আছে, কিন্তু এখানে মেইন যে বক্তব্য যেটি নারী জ্যোতিষ অনুযায়ী মেইন যে কনসেপ্টটি, সেটি বৃহস্পতিকে আমরা প্রথম ভাব ধরে আমরা কাউন্ট করি বিভিন্ন গ্রহের সম্পর্ক তৈরি করার জন্য। তার লজিকটা হচ্ছে ওইটাই, যে বৃহস্পতি এখানে জীবকারক গ্রহ, প্রাণের কথা বলে, প্রাণবায়ুর কথা বলে, সেই জন্যই। এবার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যেভাবেই বসে থাকুক না কেন, ওই ভাব থেকে বৃহস্পতির মুভমেন্ট করাতে হবে বিভিন্ন রাশিতে। এইরূপ ভ্রমণকে আমরা প্রোগ্রেশন বলবো। তো এই বৃহস্পতি যেমন এখানে এখন সিংহ রাশিতে আছে, তারপর আমরা এই নারী অ্যাস্ট্রোলজিতে একটা প্রোগ্রেশন বলে একটা এখানে টার্মস আছে, একটা গোচর তো আলাদা, বর্তমান সময়ে বিভিন্ন গ্রহেদের অবস্থান অনুযায়ী এক প্রোগ্রেশন হচ্ছে কি, যে জন্মকালীন যে কুণ্ডলী সেখানে বৃহস্পতি যেখানে আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর বৃহস্পতিকে আমরা মুভমেন্ট করাবো একটা রাশি থেকে অন্য রাশিতে। বৃহস্পতি গোটা রাশি চক্রটাকে পরিভ্রমণ করতে যে সময় লাগে, সেই সময়টাকে ধরিয়ে আমরা একটা রাশি থেকে একটা রাশিতে মুভমেন্ট করাবো। এটাকে আমরা বলবো প্রোগ্রেশন। তাহলে আমরা যদি বার্থ চার্ট অনুযায়ী যদি বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে কোনো ঘটনা কখন ঘটতে পারে তার জীবনে। বৃহস্পতি এখন এই রাশিতে আছে, একটা নির্দিষ্ট সময় পর আমরা
সিংহ রাশি থেকে আমরা কন্যা রাশিতে নিয়ে আসব, তারপর আমরা তুলা রাশিতে, এইভাবে পরপর কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশি কিন্তু অতিক্রম করবে। বৃহস্পতির প্রোগ্রেশন ছাড়া কিন্তু আরও একটা জিনিস, সেটা হচ্ছে গোচর। গোচরকেও কিন্তু দেখতে হবে আমাদের। গোচর মানে বর্তমান সময়ে গ্রহদের অবস্থান, যেটাকে আমরা ট্রানজিট বলি। এটার উপর বেস করে আমরা কোনো ঘটনা কখন ঘটতে পারে তার জীবনে, দুটো ম্যাচিং করে আমরা বলতে পারবো একসাথে যে কোনো ঘটনা কখন ঘটবে, তার সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। দুটোকেই কিন্তু আমাদের দেখতে হবে। এবার আমরা চলে আসবো কি, যে যখন আমাদের কর্মের কথা হবে তখন কিন্তু শনিকে আমরা কর্মের কারকগ্রহ ধরে আমরা বিভিন্ন এই কর্মকেন্দ্রিক যে প্রশ্নগুলি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। কর্মের ব্যাপারে যদি আমাদের জানতে চাই তাহলে শনিকে প্রথম ভাব ধরে আমাদের যে ক্যালকুলেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই শনিরও মুভমেন্ট আছে, বৃহস্পতিরও যেমন মুভমেন্ট আছে, প্রোগ্রেশন বলে আমরা যেটা বলছি, তো এই শনিরও কিন্তু প্রোগ্রেশন আছে। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা রাশি থেকে অন্য রাশিতেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। এর উপর বেস করে কিন্তু আমরা কী কী ঘটনা ঘটবে তার জীবনে, কখন ঘটবে, কোন সময়ে ঘটবে, তার জীবনের কোন বয়সে ঘটতে পারে, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। শনিকে তখন আমাদের প্রথম ভাব ধরে আমরা এগিয়ে যাব। তখন এই কুণ্ডলীকে তখন আমরা বলবো কর্মকুণ্ডলী। 3 নম্বর হচ্ছে, আমরা যদি শিক্ষার কথা বলি, শিক্ষার কথা জানতে হলে বুধকে আমাদের শিক্ষার কারক গ্রহ আমাদের ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তো বুধকে আমরা এখানে কোথায় দেখতে পাচ্ছি না, কুম্ভ রাশিতে দেখতে পাচ্ছি বুধকে। তাহলে শিক্ষার ব্যাপারে জানতে হলে আমাদের এই বুধ যে ঘরে আছে এই ঘরটিকে প্রথম ঘর ধরে এইভাবে আমাদের ক্যালকুলেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরের পর আমরা কোন গ্রহকে আমরা ফেস করছি, বুধ, তার আগের ঘর, পরের ঘর, বা 1, 5, 9, এই যে ধর্মভাব, এইগুলো আমাদের দেখতে হবে কোন ঘরে কোন প্ল্যানেট অবস্থান করছে, তার সঙ্গে সম্পর্ক কী। তাহলে শিক্ষার ব্যাপারে জানতে হলে বুধকে আমাদের শিক্ষার কারক গ্রহ ধরতে হবে, এবং বুধ যে ঘরে বসবে সেই ঘরকেই লগ্ন বা প্রথম ভাব ধরে আমাদের গণনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হলো যে জন্মকুণ্ডলীতে লগ্ন কি খুবই গুরুত্বপূর্ণ, নাকি না বৃহস্পতি জীবকারক গ্রহ হিসাবে ওটিকে লগ্ন ধরে সর্বত্র আমরা এগিয়ে নিয়ে যাব। এই ধরনের একটা প্রশ্ন থাকতেই পারে যে লগ্ন কি গুরুত্বপূর্ণ, নাকি না জীবকারক গ্রহ বৃহস্পতি সব কথা বলবে। আসলে কালপুরুষের রাশিচক্রে আমরা মেষ রাশি হলো লগ্ন বা প্রথম ভাব। এটা তো আমরা জানি যে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী এটি প্রথম ভাব, এটা 1 নম্বর ভাব। তো সেই জন্য আমরা এটাকে নৈসর্গিকভাবে এটাকে আমরা 1 নম্বর ভাব ধরি। আর সেখানে আমাদের নৈসর্গিকভাবে আমরা ওই লগ্নের কারক গ্রহ হচ্ছে রবি, কারণ রবি আত্মার কারকতা দেয়, রবি জীবনী শক্তির কথা বলে, তাই রবি কিন্তু নৈসর্গিকভাবে লগ্নের কারকতা দেয় রবি। আবার লগ্নভাবের যে নৈসর্গিক যে অধিপতি, কারক গ্রহ আলাদা আর অধিপতি আলাদা। যেহেতু নৈসর্গিকভাবে লগ্নভাব আমরা মেষকে প্রথম ভাব ধরছি, তাই এই নৈসর্গিকভাবে এই লগ্নভাবের যে অধিপতি সেটি হলো মঙ্গল। মঙ্গল এখানে জাতকের, মঙ্গল যে কোনো চার্টের ক্ষেত্রে মঙ্গল কিন্তু, যেমন এই চার্টের ক্ষেত্রে আমাদের এই বৃহস্পতি মঙ্গল একসাথে অবস্থান করছে সিংহ রাশিতে। তো যে কোনো চার্টের ক্ষেত্রেই আমাদের মঙ্গল একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ নৈসর্গিকভাবে এটি লগ্নভাব, এর অধিপতি হচ্ছে মঙ্গল। তার মানে নৈসর্গিকভাবে লগ্নভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল এখানে জাতকের শরীর স্বাস্থ্যের কথা বলে, জাতকের ফিজিক্যাল স্ট্রাকচারের কথা বলবে। লগ্ন থেকে শরীর এবং আত্মা দুটো সম্পর্কে আমরা একটা ধারণা পাই, কারণ এখানে মঙ্গল যেমন এখানে আমাদের, কারণ লগ্নের সঙ্গে রবি আর মঙ্গলের সংযোগ আছে। রবি এখানে আমাদের আত্মার কথা বলছে, আর মঙ্গল এখানে আমাদের কিসের কথা বলছে না, মঙ্গল এখানে শরীরের কথা বলছে, ফিজিক্যাল স্ট্রাকচারের কথা বলছে। কারণ নৈসর্গিকভাবে, আবার একটা কথা আমি রিপিট করব, খুবই গুরুত্বপূর্ণ কথা, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নৈসর্গিকভাবে মেষ রাশি হচ্ছে প্রথম ভাব, তাই তার যে অধিপতি সেটি মঙ্গল, আর লগ্নের কারক গ্রহ হচ্ছে কি রবি। তাই রবি আর মঙ্গল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মঙ্গল থেকে শরীর আর রবি থেকে আমরা আত্মার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর বৃহস্পতি থেকে আমরা কি পাচ্ছি,
বৃহস্পতি থেকে আমরা প্রাণের কথা পাচ্ছি, প্রাণের সম্বন্ধে জানতে পারছি। তাহলে 3টে গ্রহ খুব ভাইটাল রোল প্লে করছে। একটা হচ্ছে রবি, 2 নম্বর হচ্ছে মঙ্গল, আর 3 নম্বর হচ্ছে বৃহস্পতি। তাহলে রবি এখানে আত্মার কথা বলছে, মঙ্গল এখানে ফিজিক্যাল স্ট্রাকচারের কথা বলছে, আর বৃহস্পতি প্রাণের কথা বলছে। যখন আমাদের প্রাণ যখন শরীর ত্যাগ করে, প্রাণবায়ু যখন বেরিয়ে যায়, তখন আত্মাও কিন্তু দেখা যায় যে আমাদের ওই প্রাণকে অনুসরণ করে। তাহলে আত্মা যখন শরীর ছেড়ে চলে যায়, তারপর আত্মা কিন্তু পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। সুতরাং প্রাণবায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। প্রাণবায়ু যদি শরীর ছেড়ে দেয়, তখন আত্মাও কিন্তু শরীর ছেড়ে দিচ্ছে। আত্মা কিন্তু প্রাণধর্মী। তাতে বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তাই বৃহস্পতিকে কিন্তু প্রথম ভাব হিসাবে আমাদের ধরা হয়। 5 নম্বর যে পয়েন্টটিতে আমরা চলে আসব, সেটি হচ্ছে কি যে ধর্ম ত্রিকোণ ভাব। তাহলে 1, 5, 9 আমরা জানি এটা লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব। এই যে 3টি ভাব, এই 3টি ভাবকে আমরা ধর্ম ত্রিকোণ বলছি। কালপুরুষের রাশিচক্রে প্রথম ভাবের স্বামী মঙ্গল, এই প্রথম ভাবের স্বামী হচ্ছে মঙ্গল, এবং পঞ্চম ভাবের স্বামী হচ্ছে রবি, এবং নবম ভাবের স্বামী হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গল আমাদের শরীর প্রদান করে। একটু আগে আমরা আলোচনা করেছি যে মঙ্গল আমাদের শারীরিক স্ট্রাকচারের কথা বলছে, আর রবি আমাদের আত্মার কথা বলছে, এবং বৃহস্পতি 9th হাউসের অধিপতি বৃহস্পতি আমাদের প্রাণবায়ুর কথা বলছে। তো বৃহস্পতি জীবকারক গ্রহ। তাহলে নবম ভাব প্রাণ হলে তার দ্বাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব। তো এখানে আমরা জানি যে মৃত্যুর কথা অষ্টম ভাব থেকে আমরা জানতে পারি। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী এটি প্রথম ভাব, এটি হচ্ছে অষ্টম ভাব, এটি নবম ভাব। তাহলে নবম ভাব হচ্ছে মীন রাশিতে পড়েছে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী। তাহলে আমরা কেন আমরা অষ্টম ভাবকে থেকে আমরা মৃত্যুর কথা জানতে পারি, মৃত্যুর বিষয়ে আমরা কেন ধারণা করতে পারি? না, নবম ভাব এখানে যদি প্রাণের কথা বলে, তাহলে নবমের দ্বাদশ ভাব তো অষ্টম ভাব, তাহলে সে মৃত্যুর কথা বলবে। যে ভাবটা প্রাণের কথা বলে তার দ্বাদশ ভাব অবশ্যই মৃত্যুর কথা বলবে, সেই জন্য অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর ভাব। তো 6 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি আমরা পয়েন্টে চলে আসবো। বৃহস্পতি তার প্রোগ্রেশনে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে বৃহস্পতিকে আমরা মুভমেন্ট করাই। তো মুভমেন্ট অনুযায়ী কিন্তু বৃহস্পতি কিন্তু একটি রাশি থেকে অন্য রাশি অতিক্রম করে, প্রোগ্রেশন। তো জন্মকালীন যে বার্থ চার্ট, তার উপর বেশ করে কিন্তু এই প্রোগ্রেশনটা হবে। তো এখানে একটি রাশিতে 12 বছর করে থাকে। আমরা একটা গড়ে ধরে নিচ্ছি 12 বছর। আসলে বৃহস্পতির ডিগ্রির উপর বেশ করে প্রথম ঘরে কতদিন থাকবে সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেশন করার নিয়ম আছে, সেটি আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো এখন আমরা আলোচনার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে যেহেতু একটা রাশিচক্র অতিক্রম করতে 12 বছর সময় লাগে, তাই একটা রাশিতে বৃহস্পতি 12 বছর ধরেই থাকবে। তো তারপর একটা ঘর থেকে অন্য রাশিতে আসবে, এই ঘর থেকে সিংহ থেকে সে আসবে কন্যা রাশিতে। তো তখনও কিন্তু ওই ঘরে 12 বছর থাকবে। আবার বলছি আমি, কিন্তু বৃহস্পতি প্রথম ঘর যেখানে জন্মকালীন চার্টে অবস্থান করে আছে, সেখানে বৃহস্পতির ডিগ্রি 28 ডিগ্রি 16, সেই অনুযায়ী বৃহস্পতি এখানে 12 বছর থাকার কথা নয়। ওটা একটা হিসেবের ব্যাপার আছে, ক্যালকুলেশন করে দেখতে হবে যে 12 বছরের মধ্যে কতটা অংশ এই প্রথম ঘরে থাকবে। তারপরে দ্বিতীয় ঘরে 12 বছর তো থাকছে, কারণ ডিগ্রিগত দিক থেকে অনেকটা এগিয়ে গেছে। তো তাহলে আমরা 12 বছর করে করে আমরা পরপর কিন্তু আমরা প্রোগ্রেশনে এগিয়ে নিয়ে যাব জন্মকালীন যে বৃহস্পতি সেটিকে। তো যেমন এখানে আমাদের আছে সিংহ রাশিতে, তারপর আমরা 12 বছর পর আমরা এখানে চলে আসব কন্যা রাশিতে, এইভাবে এগিয়ে যাবে। এই সিংহ রাশিতে 12 বছরটা কিন্তু থাকার কথা নয়, ডিগ্রিগত ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখতে হবে 12 বছরের মধ্যে কতটা অংশ থাকবে। আর পরের যে রাশিটাতে 12 বছর থাকবে, কারণ সেখানে পুরো ডিগ্রিটাই পাচ্ছে। আচ্ছা, এইভাবে কিন্তু এড়িয়ে যাবে। তো আমরা আজকের আমরা আলোচনাটিকে আর দীর্ঘায়িত না করে এখানে আমরা শেষ করব।
এই সংক্রান্ত আরও একটি পাঠে আমরা এর পরের অংশটিকে নিয়ে আমরা আলোচনা করব, যে নারী জ্যোতিষের যে প্রাথমিক ধারণা তার দ্বিতীয় পাঠটি আমরা পরের কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।